দিল খুশ কার দিয়া ভাবিজি, মনের মতো একটা গান গেয়েছ, বলেই স্বার্থ খিলখিল করে হেসে উঠল। নিশাও হাসতে হাসতে চোখের পানি নাকের পানি এক করে ফেলেছে। কায়নাত চোখ তুলে তাকানোর সাহস পেল না আর। অর্ণ ধমক দিতেই দুজন চুপ হয়ে গেল। তবে নিশার হাসি থামছে না। মুখের উপর হাত রেখে বেচারি চোখ খিচে বন্ধ করে হাসছে। অর্ণ গম্ভীর কণ্ঠে বলল, থাপড়ে দাঁত ভেঙে ফেলব বেয়াদব মহিলা। বাদরামি শিখেছ না? কায়নাত আসমান থেকে পড়ল যেন। সে বাদরামি করেছে কোথায়? সবার সামনে আবার বেয়াদব মহিলা বলছে। কায়নাত কিছুটা শব্দ করে বলল, একে তো আপনার মতো এক বুড়ো খাটাসের সাথে বিয়ে হয়েছে, এখন এটা বললেও দোষ? বুড়ো হয়ে যে আমার মতো এত সুন্দর কিশোরী গুলুমুলু বউ পেয়েছেন, এটা আপনার শাতকপালের ভাগ্য। নিশা কায়নাতের কথা শুনে উচ্চস্বরে হেসে উঠল। হাসতে হাসতে বেচারির পেটে ব্যথা শুরু হয়েছে। স্বার্থ ধমক দিয়ে বলল, ভালো করে বস, না হলে পড়ে যাবি। অর্ণ গম্ভীর, লাল চোখ, চোয়াল শক্ত করে তাকিয়ে আছে কিশোরী কন্যার দিকে। কায়নাত বারে বারে সেই দৃষ্টি দেখল। ভয়ে করছে তার। লোকটার চাহনি মারাত্মক। একবার তাকালেই মনে হয় ঝলসে যাবে সারা অঙ্গ। ধ্বংস হয়ে যাবে পুরো জীবন। শুকনো ঢোক গিলল কায়নাত। সে কি একটু বেশি কথা বলে? এই লোকের সামনে কি থেকে কি বলে ফেলে সেটা তো সে নিজেই জানে না। এখন থেকে মুখ বন্ধ রাখতে হবে, না হলে কপালে দুঃখ আছে তা বেশ ঠাউর করতে পারল কায়নাত। হালকা কেশে গলা পরিষ্কার করে অন্য দিকে চোখ ফেরাল। বোরকা পরার দরুন কায়নাতের চোখ ছাড়া কিছু দেখা যাচ্ছে না। টানা টানা আঁখি জোড়ায় লেগে আছে প্রিয়জনদের একটি বার দেখার উচ্ছ্বাস। এবার হয়তো শেষ দেখা। কায়নাত জানে চৌধুরী বাড়ির কেউ মির্জা বাড়ির মানুষ দের পছন্দ করেন না, শুধুমাত্র তার খাতিরে একবার দেখা করতে এসেছেন একটিবার। মির্জা বাড়ির সামনে গাড়ি থামাতেই ভেতর থেকে বেরিয়ে এলো কায়নাতের বড় চাচার ছেলে তুহিন এবং চাচা নিজেও। তুহিন এসেই কায়নাতের সামনে দাঁড়াল। কায়নাত সালাম দিতেই তুহিন শুধায়, তোকে না বলেছিলাম আমাকে কল করতে? করলি না কেন শুভু? গাড়ি থেকে পা নামাতেই এহেন প্রশ্নের মুখোমুখি হতে হল। কায়নাত শুকনো ঢোক গিলে পেছনে তাকাল। অর্ণ ঠিক তার পেছনে, অথচ দৃষ্টি বাবা চাচাদের দিকে। কায়নাত ধীর কণ্ঠে শুধোয়, আমার তো ফোন নেই ভাইজান, তাই করতে পারিনি। চৌধুরী বাড়ি কারোর ফোন নেই? আছে। তাহলে দেয়ার দরকার মনে হয়নি তাই দেইনি। জেদ না অভিমান? কোনোটাই না। বাইরে দাঁড়িয়ে আছো কেন ভাবি, ভেতরে চলো। বলেই নিশা হাঁটা ধরল বাড়ির ভেতরে। কায়নাত আর চোখে তুহিনকে দেখে ভেতরে ঢুকে গেল। তুহিন হতাশ চোখে দেখল কায়নাতের প্রস্থান। দীর্ঘশ্বাস ফেলে সেও পা রাখল বাড়িতে। আত্মীয়দের খাতির যত্নে কোনো ত্রুটি রাখছেন না মির্জা বাড়ির সবাই। কায়নাত অবাক হয়েই চলেছে আসার পর থেকে। যারা তার সাথে ভালো করে কখনো কথা বলেনি আজ অবধি, তারা আজ মাথায় তুলে নাচছে। ব্যাপার খানা কি? দালান করা একটা ছোট খাটো বাড়ি। উঠানটা বেশ বড় এবং সাফ করা। চারপাশে কিছু অল্প সংখ্যক ফুল গাছ আছে। বাড়ির ভেতরে 7টা ঘর আর হাঁটাহাঁটির জন্য একটু জায়গা আছে। সবাইকে ঠান্ডা শরবত করে দিলেন বড় চাচি। কায়নাত বোরকা খুলে শাড়ির আঁচল দিয়ে রেখেছে মাথায়। গাঢ় নীল রঙের জামদানি শাড়ির সাথে গোল্ডের গয়না দিয়ে শরীর মুড়ানো। হাতে ডায়মন্ড রেখে স্বর্ণের চুড়ি পরিয়েছেন আতিয়া বেগম। গলার লকেটটা পরেই আছে সে। কানে স্বর্ণ, নাকে স্বর্ণ, হাতেও মোটা স্বর্ণের বালা। এমনিতেই মেয়েটা এত সুন্দর, তার মধ্যে স্বর্ণ গায়ে জড়ানো তে ছোট কায়নাতকে আজ যুবতী নববধূর মতো লাগছে। সুরঞ্জনা কায়নাতকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কে বলবে এই মেয়ের 16 বছর বয়স? দেখতে একদম যুবতী নারী লাগছে। চোখ ধাঁধানো না হলেও এই রূপে যে কোনো পুরুষ ঝলসে যাবে। সুরঞ্জনা কায়নাতের হাতে হাত রেখে বলল, তোকে দেখে, তোর শ্বশুর বাড়ির মানুষদের দেখে আমার অনেক ভালো লাগছে। তারা ভালো মানুষ। সুখী তো তুই ওই পরিবারে গিয়ে? কায়নাত মুচকি হেসে বলল, সুখী না হয়ে উপায় আছে? মা পেয়েছি, বাবা পেয়েছি, 2 জন বোনের মতো ননদ পেয়েছি আর ভাইয়ের মতো 3 জন দেবর। সাথে তো চৌধুরী বাড়ির সকল সদস্য আছেই। আমার থেকে সুখী আর কে আছে বলো? সুরঞ্জনা প্রাণ খুলে হাসল। কায়নাতের মাথায় হাত বুলিয়ে বলল, পৃথিবীর সব সুখ তোর হোক। দোয়া করি সব সময় সুখে থাক, সুস্থ থাক। সব দোয়া আমাকে করলে হবে? আমার জামাই কেউ একটু করে দিও। সুরঞ্জনা খিলখিল করে হেসে উঠল। বলল, 2 দিনেই জামাই পাগল হয়ে গেছিস? পাগল হব কেন? আমার জামাই পাগল মানে তার মাথায় একটু সমস্যা আছে, তাই বলছি বেশি বেশি দোয়া করো যেন সে ভালো হয়ে যায়।
খুব পাকা পাকা কথা শিখেছিস বুড়ি একটা। এখন তো বুড়ি বলবাই, আমার জামাই যে বুড়া। সুরঞ্জনা কপট রাগ দেখিয়ে বলল, বুড়া কি আবার? উনার বয়স কত হবে? 30-32 মধ্যেই তো হবে। এটা কে বুড়ো বলে? কায়নাত মুখটা একটু করে বলল, 30-32? আর আমার সবে মাত্র 16-17 হতে এখনো কয়েক মাস বাকি। আমি তার হাঁটু সমান বাচ্চা খুকি একটা মেয়ে। কি করে পারল সবাই ওই বুড়ো লোক তার সাথে আমাকে বিয়ে দিতে? সুরঞ্জনা কপাল চাপড়াল। এই মেয়ের সাথে কথায় সে কোনো কালেই পারেনি আর না আজ পারবে। সে ঘরের বাইরে কায়নাতকে নিয়ে যেতে যেতে বলল, উপরওয়ালা তোকে উনার জন্য আর উনার জন্য তোকে বানিয়েছে, তাই তোরা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিস বুঝলি? আর পাকা পাকা কথা বলবি না বুড়ি। শেহের, মেহরাব, অর্ণ ও প্রেম বসে আছে বড় চাচার ঘরে। পাশের ঘর তাতেই সুরঞ্জনা আর কায়নাত বসে বসে এতক্ষণ কথা বলছিল। মাঝখানে দরজা থাকায় সবকিছু শুনতে পেয়েছে তারা। প্রেম ভীতু চোখে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ভাই সহজে রাগে না, আর একবার রেগে গেলে সবার খবর আছে। শেহের খুব খুব করে কেসে উঠল অর্ণ রেহেনো রূপ দেখে। নিশ্চিত এখন বাড়ি জুড়ে ঘর্ণিঝড় হবে। মেয়েটা প্রতিদিন কোনো না কোনো ভাবে অর্ণকে ছোট করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। অর্ণ কি আর ইচ্ছে করে বিয়েটা করেছিল? এই মেয়ের দোষে তো বিয়েটা করতে হয়েছে। অর্ণ উঠে দাঁড়াল। ঘরের বাইরে হাঁটা ধরতেই শেহের শুধোয়, কোথায় যাচ্ছিস? দেখ মেয়েটা ছোট না বুঝে এসব বলে ফেলেছে। অর্ণ পিছু ঘুরল, বলল, ওর হয়ে তোকে সাফাই গাইতে বলেছি? সাফাই গাচ্ছি না। যাচ্ছিস কোথায়? বাইরে। অর্ণর পিছু পিছু ওরা 3 জন বের হয়ে গেল। বাড়ির আঙ্গিনায় এসে দেখল কায়নাত 2 জন অচেনা মেয়ে আর নিধির সাথে চেয়ারে বসে বসে গল্প করছে। মেয়ে দুটো উল্টো হয়ে বসেছে আর কায়নাত এদিক ঘুরে। অর্ণ একবারের জন্যও সেদিকে তাকাল না। হনহন করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। 4 জন ভোবুলহাট বাজারে এসে একটা চায়ের দোকানে ঢুকল। অর্ণর কল আসায় সে কল রিসিভ করল। উকিল কল করেছে তাকে। কল কেটে অর্ণ বসল বন্ধুদের কাছে। মেহরাব গম্ভীর কণ্ঠে বলল, উকিল ছিল? কেন পাগলামি করছিস অর্ণ? মেয়েটা ছোট, কিছু বুঝার বয়স অবধি হয়নি, আর তুই কিনা ওকে ডিভোর্স দিতে চাচ্ছিস? আদৌ ফিউচারে ওর উপর কি এফেক্ট পড়বে এটার জন্য চিন্তা করেছিস? অর্ণ ফোঁস করে চাপা নিঃশ্বাস ফেলে শুধায়, তোরা বলছিস ও ছোট, তাহলে আমাকে সামলাবে কি করে? আমার ফিজিক্যাল নিড আছে, বয়স হচ্ছে বাচ্চা কাচ্চা প্রয়োজন, মানসিক শান্তির জন্যও আমার ম্যাচিউর কাউকে দরকার। আর ওই মেয়ের মধ্যে কিছু নেই যা আমার দরকার। তা অবশ্যই দরকার, কিন্তু গড়ে নিতে সমস্যা কোথায়? মেয়েটা ভালো, ভদ্র এন্ড বয়সের সাথে সাথে ম্যাচিউর হয়েই যাবে। কতদিন পর? এত ধৈর্য হারা হলে হবে? মেয়েটাকে একটু তো সময় দিতেই হবে। পারবো না। ভুল ডিসিশন নিচ্ছিস তুই। দেখ, প্রথমত আমার ইচ্ছের বিরুদ্ধে এই বিয়েটা হয়েছে, আর দ্বিতীয়ত ওই মেয়েকে আমি পছন্দ করি না। হাঁটু সমান একটা মেয়ে আমার বউ ভাবলেও আমার বিরক্ত লাগে, সেখানে ওই মেয়ের সাথে সংসার করা অসম্ভব। মেহরাব হাল ছাড়ল। প্রেম ও শেহের মুখ দেখাদেখি করল। সত্যি কি সে কায়নাতকে ডিভোর্স দিয়ে দিবে? অর্ণর হাব ভাব দেখে তো তাই মনে হচ্ছে। আর কায়নাতের প্রতি অর্ণর কোনো অনুভূতিও দেখেনি তারা। পরিস্থিতির মুখে পড়ে জাস্ট বিয়েটা করতে বাধ্য হয়েছে। হয়তো মনে এখনও সেই নারী কে আগলে রেখেছে, যার কারণে সে বিয়ে করা বউ কে মানতে পারছে না। কিংবা সত্যি বাচ্চা দেখে মেয়ে তার সাথে তার বোনাবনি হচ্ছে না। বেহরুজ বেগম ভীষণ বিরক্ত মির্জা বাড়ি এসে। এসব মুখ মানুষ তার একদম পছন্দ নয়। আজ বাড়ি ভর্তি তত্ত্ব, গয়না গাটি, টাকা পয়সা দেখে কি মধুর ভাষায় না কথা বলছে, অথচ দুদিন আগে নাকি কায়নাতের সাথে কথা অবধি বলেননি তারা। আর আজ পারলে কোলে বসিয়ে ভাত মাখিয়ে মুখে তুলে দেন। দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে। খাওয়ার ঘরে সবাইকে খেতে দেয়া হয়েছে। অর্ণ ও কায়নাত পাশাপাশি বসে আছে। তুহিন কায়নাতের বাম পাশে। স্বার্থ খেতে খেতে নিশার সাথে ঝগড়া করছে, ফিসফিস করে। সুরঞ্জনা ও মুনিয়া এখনও কারোর সাথে দেখা করেনি। অর্ণর দেবর রা এসেছে শুনে আর এদিকে আসেনি তারা। তুহিন খেতে খেতে কায়নাতের দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, খাচ্ছিস না কেন শুভু? শেহের দেখল তুহিনকে সন্দিহান চোখে। কায়নাত মাথা হালকা ঘুরিয়ে তুহিনের দিকে তাকিয়ে বলল, খাচ্ছি তো। আমি তো দেখছি শুধু প্লেটে ভাত মাখাচ্ছি। অর্ণ শেহেরের দৃষ্টি অনুসরণ করে পাশে তাকাল।
দেখল জন ফিসফিস করছে। অর্ণ দৃষ্টি ঘুরিয়ে আবার খাওয়ায় মনোযোগী হল। খানিকক্ষণ পরেই কায়নাত চিৎকার দিয়ে উঠল। চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে মেঝেতে বসে পড়ল। ডান পায়ে হাত দিয়ে বলল, আমার পায়ে কি হলো? সবাই চমকে তাকায়। কায়নাত ডান পা ধরে কাঁদছে। মনে হচ্ছে ব্যথায় পা টা একদম ছিঁড়ে গেল। বেহরুজ বেগম তাড়াতাড়ি হাত ধরে হাঁটু গেড়ে বসলেন। কায়নাতের পায়ে হাত দিয়ে বললেন, কি হলো, এমন করছো কেন? আম্মু, হঠাৎ করে পায়ে কি যেন পড়ল, ব্যথায় পা ছিঁড়ে যাচ্ছে এমন লাগছে আমার। সবাই খাওয়া রেখে আতঙ্কিত হয়ে উঠে দাঁড়াল। প্রেম মাথা নিচু করে টেবিলের নিচে উকি মেরে দেখল তেমন কিছুই তো নেই। তাহলে এমন টাকে করল? কায়নাতকে হাত ধুইয়ে ঘরে নিয়ে যাওয়া হয়েছে। সবাই বাকি খাওয়া দাওয়া শেষে দুপুরের পর রেস্ট নিচ্ছে। সুরঞ্জনা আর মুনিয়া আছে কায়নাতের সাথে। পাতলা গামছায় বরফ মুড়িয়ে ওর পায়ে ধরে রেখেছে সে। কায়নাত কাঁদতে কাঁদতে চোখের পানি নাকের পানি এক করে ফেলেছে। মুনিয়া মুখটা একটু করে কায়নাতের দিকে তাকিয়ে আছে। মেয়েটা নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছে। কি করে হলো এমন? তুহিনের মা এসে অর্ণকে কায়নাতের ঘরের সামনে এলেন। মূলত তাকে বিশ্রাম নেয়ার জন্য এই ঘরে এনেছেন। অর্ণ জানে না এই ঘরে কায়নাত আছে। তিনি ঘরের দরজা খুলে অর্ণকে ভেতরে যেতে বললেন। পেছনে পেছনে তিনি নিজেও ঢুকলেন। কায়নাত সহ সুরঞ্জনা ও মুনিয়া চমকে তাকায় পেছনে। দেখে ঘরের সামনে অর্ণ দাঁড়িয়ে আছে। সুরঞ্জনা আর মুনিয়া তাড়াতাড়ি উঠে বসে। তুহিনের মা সুধান, জামাই বিশ্রাম নিবে, তোরা ঘর থেকে বের হো, আর জামাইয়ের কিছু লাগে কিনা দেখিস কেমন। সুরঞ্জনা ও মুনিয়া মাথা নাড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল, সাথে তিনি নিজেও। কায়নাত ভীতু নজরে তাকিয়ে আছে সামনের পুরুষের দিকে। লোকটা এমন অদ্ভুত নজরে তাকিয়ে থাকে কেন সব সময়? কেমন যেন অদ্ভুত সেই চাহনি। দুরু দুরু বুক কাঁপে, বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। অর্ণ ফোঁস করে নিঃশ্বাস ফেলল। বাড়ির সবগুলো ঘরে মানুষ দিয়ে ভর্তি। তার মাথা ব্যথা করছে, একটু রেস্ট নেয়া প্রয়োজন। কিন্তু এই মেয়ে যে এই ঘরে থাকবে এটা কে জানত? এখন তো মন চাচ্ছে মেয়েটাকে তুলে এক আছাড় মারতে। কায়নাত বিছানা ছেড়ে কোনোরকম উঠে দাঁড়াল। শাড়ি ঠিক করে বলল, আপনি রেস্ট নিন, আমি বাইরে যাচ্ছি। পা খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজার কাছে এলো। অর্ণ তীক্ষ্ণ চোখে সেই ক্ষত পায়ের দিকে তাকিয়ে রইল নিশ্চুপ হয়ে। কাছে আসতেই কায়নাত পড়ে যেতে নিলেই অর্ণ ধরে ফেলল। দাঁত চেপে বলল, ঠিক মতো হাঁটতেও পারো না নাকি? বলেই পাজা কোলে তুলে নিল। পেটের উন্মুক্ত জায়গার অর্ণর পুরুষালী হাতের ছোঁয়া লাগতেই চোখ খিচে বন্ধ করে ফেলল সে। শিরশির করছে পায়ের পাতা, কাঁপছে বক্ষস্থল। শুকনো ঢোক গিলতেই অর্ণ বিছানায় নামিয়ে দিল। চোখ তুলে কায়নাতের দিকে তাকিয়ে দেখল চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। আরও এক ধাপ বিরক্ত হল সে। বুঝল কেন মেয়েটা এমন করছে। দাউ দাউ করে জ্বলে উঠল দমিয়ে রাখা রাগ। কায়নাতকে ধাক্কা মেরে উঠে দাঁড়িয়ে বলল, তোমাকে দেখলেই আমার বিরক্ত লাগে। কেন এসেছ আমার জীবনে? কেন আমায় কবুল করেছিলে? বারবার একই প্রশ্ন এই লোকের। কায়নাত নিজেকে সামলে রাগ দেখিয়ে বলল, বারে বারে আঘাত করার থেকে গলাটি মেরে ফেলুন তাও ভালো। বিয়ে কি আমি শখ করে বসেছিলাম নাকি আমাকে জোর করে বিয়ে দেয়া হয়েছে? আপনার মতো খারাপ বুড়ো লোকের সাথে কে বিয়ে বসতে যাবে? হ্যাঁ। কায়নাতের চোয়াল চেপে ধরল অর্ণ। অর্ণর চোয়াল শক্ত, দাঁতে দাঁত চেপে কায়নাতের চোয়াল চেপে ধরেছে। ভয়ে কায়নাত ডুকরে উঠল। চোখ জোড়া খিচে বন্ধ করতেই অর্ণ শুধায়, কিছু বলছি না দেখে খুব বার বেড়েছে তুমি। তোমার থেকে বয়সে বড় হতে পারি তাই বলে বারে বারে বুড়ো বুড়ো করছো কেন? এক থাপ্পড় মেরে সবগুলো দাঁত ভেঙে ফেলব বেয়াদব মহিলা। কায়নাত পিটপিট করে চোখ খুলল। ভীতু চোখে অর্ণর দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে মিনমিন করে বলল, আমি কি একবারও বলেছি এ কথা? আপনি মিথ্যে অপবাদ দিয়ে আমাকে কলঙ্কিত করছেন। আমি তো বরাবর বলি আমার জামাই হ্যান্ডসাম যুবক। আসমান থেকে পড়ল অর্ণ। এই মেয়ে তো দেখে সেকেন্ডে সেকেন্ডে নিজের মতো চেঞ্জ করে। তার মুখের উপর কেমন মিথ্যে কথা তা বলে দিল। অর্ণ চোয়াল ছেড়ে ধমক দিয়ে বলল, নেক্সট টাইম এমন কিছু শুনলে তোমাকে জানে মেরে দিব বেয়াদব। থেমে আবার বলল, 6 মাস পর ডিভোর্স পেপার পেয়ে যাবে তাই এত চাপ নেয়ার কিছু নেই। ডিভোর্স? এই শব্দটা শ্রবণেন্দ্রিয় হতেই খানিক কেঁপে উঠল কায়নাত। কত ভারী শব্দ! কামড়ে উঠল বক্ষস্থল। হঠাৎ ব্যথা অনুভব হল বুকে। লোকটা তাকে ডিভোর্স দিবে, ছেড়ে দিয়ে মুক্তি দিয়ে যাবে, এটা তো ভালো কথা, তাহলে তার হঠাৎ কষ্ট হচ্ছে কেন? চোখ ঝাপসা হয়ে আসছে কেন? কেন বা যন্ত্রণা হচ্ছে বুকে?
অর্ণ বেরিয়ে গেছে ঘর থেকে। কায়নাত বসে আছে বিছানায়। থমথমে শান্ত পরিবেশ। ঘুমট ভাবটা তীব্র হচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে। বুক ফেটে যাচ্ছে। কায়নাত বালিশে মুখ গুজে কেঁদে উঠল। এমন তো হওয়ার কথা নয়। কায়নাত তো নিজেও ওই লোক কে পছন্দ করে না, ভালোবাসে না, শুধু কবুল পড়েছে। তাহলে কেন এমন লাগছে? রাতে খাওয়া দাওয়া করে বড় তাদের মধ্যে কিছু কথাবার্তা বললেন। কায়নাত কে এসে খাইয়ে দিয়ে গেছে সুরঞ্জরা। বাড়ি তে কক্ষ খুব কম। এক ঘর কায়নাত ও অর্ণর জন্য ছেড়ে দিয়েছেন। বাকি সব ঘরে সবাই ম্যানেজ করে নিবে। ছাদে প্রেম, স্বার্থ, শেহের, মেহরাব ও অর্ণ বসে আছে। দমকা হাওয়া বইছে, থেকে থেকে মেঘ ডাকছে। আজ আকাশে মেঘে দের আড়ালে চাঁদ ওঠেনি। ঘুটঘুটে অন্ধকারে চারপাশ। অর্ণ সিগারেট জ্বালিয়ে চেয়ারে বসে পেছনে দিকে মাথা ঝুঁকিয়ে গা এলিয়ে দিয়েছে। স্বার্থ নিজেও একটা সিগারেট ধরিয়ে ঘড়িতে টাইম দেখে বলল, মধ্যরাত হতে চলল, তোরা কি নিচে যাবি না? প্রেম অলরেডি শেহেরের কাঁধে মাথা রেখে চোখ বুজেছে। তার রাত রাজার অভ্যাস নেই। যখন হসপিটালে কাজ থাকে ওই সময় তাই রাত জাগতে হয়, না হলে সে কখনো রাত জাগে না। শেহের প্রেমের মাথা সাবধানে কোলের উপর রেখে পেছনে দিকে হাত ভর করে বসে বলল, প্রেম ঘুমিয়ে গেছে। তোদের জ্বালায় ছেলে তা ঘুমিয়েও শান্তি পাচ্ছে না। অর্ণ আকাশপানে দৃষ্টি রেখে শুধায়, ঘরে গিয়ে ঘুমা, তোরা এখানে বসে আছিস কেন? তুই যাবি না? তোকে রেখে চলে যাব? আমি কি বাচ্চা? তা নয়, বাট অনেক রাত হয়েছে, চল নিচে যাই। তোরা যা, আমি একটু পর আসছি। শেহের প্রেম ডেকে উঠল। প্রেম ঘুমোঘুম চোখে কোনোরকম উঠে দাঁড়িয়ে শেহেরের হাত ধরে ঘরে গেল, সাথে স্বার্থ ও মেহরাবও। ওরা চলে যেতেই অর্ণ শেষ হয়ে যাওয়া সিগারেট ছুঁড়ে মারল দূরে। অসহ্য লাগছে সব কিছু। সে বিয়ে করছিল না বলেই সেই দিনের ওই সুযোগ মাশফিক চৌধুরী কাজে লাগিয়েছেন। তিনি চাইলেই সব মিটমাট করতে পারছেন, কিন্তু করেননি। তিনি এর আগেও অর্ণর সাথে বিয়ে নিয়ে কথা কাটাকাটি করেছেন। অর্ণ রাজি হচ্ছিল না বলেই তিনি এমন একটা কাজ করলেন। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল সে। কাকে কি বুঝাবে? সেই সময় চেয়েছিল নতুন জীবন শুরু করার জন্য। সেই সময়টুকুও তাকে দেয় হয়নি, উল্টো হাঁটুর বয়সী এক কিশোরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। এই কাটা না গিলতে পারছে আর না সহ্য করতে পারছে। অর্ণ কিছুক্ষণ ছাদে একা থেকে ছাদ থেকে নেমে এলো কায়নাতের ঘরের সামনে। বাড়িতে কোনো ঘর খালি নেই। সবগুলো ঘরে মানুষ গিজগিজ করছে। অর্ণ বিরক্তকর চাপা নিঃশ্বাস ফেলে দরজা ঠেলে ভেতরে ঢুকল। দরজা লাগিয়ে পিছু ঘুরে দেখল কায়নাত বিছানার এক কোনায় গুটি মেরে শুয়ে আছে। শাড়িখানাও বেশ এলোমেলো, তবে সারা অঙ্গ ঢাকা। বিছানার মাঝখানে একটা কোলবালিশও রাখা। অর্ণ ঘরের লাইট বন্ধ করে শুয়ে পড়ল বিছানায়। ভালো লাগছে না, একটু ঘুম প্রয়োজন, না হলে কাল মাথা ব্যথা করবে। শুয়ে পড়তেই কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেছে সে। মাঝরাত থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। এখন ভোর সকাল। আজ সব কিছু বড্ড বেশি শান্ত। কয়েক দিনের তীব্র গরমের কারণে শরীর ঝলসে যাওয়ার জো হয়েছিল। আজ বৃষ্টি হওয়ায় যেন গাছপালা, পশু পাখিদের সাথে সকল প্রাণীও প্রাণ ফিরে পেয়েছে। আজ পাখিদের কিচিরমিচির মিষ্টি স্বরের গান নেই। প্রত্যেকদিন ভোর সকালে ঘুম থেকে ওঠা কায়নাতের অভ্যাস। শরীর ভালো না থাকায় আজ আর নামাজ পড়া হয়নি। সে পিটপিট করে চোখ খুলে ফেলল। পেটের উপর ভারী কিছু অনুভব করতেই তাকিয়ে দেখল অর্ণর এক হাত তার ছোট দেহের উপর পড়ে আছে। সকাল সকাল হতভম্ব হয়ে চমকে ওঠে সে। তাড়াতাড়ি পাশ ফিরে তাকিয়ে দেখে অর্ণ তার অতি নিকটে। 2-3 ইঞ্চি দূরত্ব তাদের। কিশোরী কন্যার নারী সত্তা কেঁপে উঠল। দুরু দুরু বুক কাঁপল। শ্বাস ভারী হয়ে এলো। সে অর্ণর হাতে হাত রেখে সাবধানে সরাতে চাইল। অর্ণ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল হঠাৎ করে। মুখ গুজে দিল ঘাড়ে। শ্বাস বন্ধ হয়ে এলো কায়নাতের। অর্ণর গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে তার গলার ভাঁজে। কাঁপন শুরু হলো ছোট্ট দেহে। নরম তুলতুলে কায়নাতের শরীর খানা পেয়ে যেন অর্ণর ঘুম আরও গাঢ় হল। যদি লোকটা জেগে থাকত আর যদি দেখত সে কার শরীরের সাথে শরীর লাগিয়ে ঘুমিয়ে আছে, তাহলে কি হতো? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেত তাদের মধ্যে। কায়নাত বহু চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারল না। উল্টো তীব্র কাঁপন শুরু হয়েছে বক্ষস্থলে। শুকনো ঢোক গিলে কায়নাত ঘাড় ঘুরিয়ে অন্য পাশে তাকাল। খারাপ লোক ঘাড়ে মুখ গুজে দিয়েছে। ঠান্ডা পরিবেশেও তার ভীষণ গরম লাগছে। লোকটার ছোঁয়া যে মারাত্মক। কায়নাত আশেপাশে চোখ ঘুরিয়ে কোলবালিশ খুঁজল। পেল না কোথাও। ও বজ্জাত আবার কোথায় হারিয়ে গেল?
কায়নাত অর্ণর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আমাকে ছেড়ে দে বজ্জাত, না হলে তোর ঘাড় মটকাবো আমি। অর্ণ হালকা নড়েচড়ে কপাল কুঁচকে আরও শক্ত করে ধরল। প্রাণ বেরিয়ে এলো ওর। ভাবল ভূতের ভয়ের লোক, তা ছেড়ে দেবে, এখন দেখছে উল্টো আরও চেপে ধরেছে তাকেই। ভীষণ কান্না পেল মেয়েটার, হাড়গোড় ভেঙে গেল বোধ হয়। কায়নাত চোখ তুলে তাকালো অর্ণর বদন পানে। নিষ্পাপ মুখশ্রী লোকটার, গোলাপি ঠোঁট জোড়ায় হালকা কালচে ভাব এসেছে। লোকটা কি সিগারেট খায়? কায়নাত কপাল কুঁচকে অর্ণর চাপ দাড়িতে হাত রাখল। চোখের পাপড়িগুলো এত ঘন কেন লোকটার? ফর্সা গায়ের রং, নাকটা একদম আর্ট করা মনে হচ্ছে। এত নিখুঁত সুন্দর কি করে হয় মানুষ? হঠাৎ করেই কায়নাত মুচকি হাসল। লজ্জায় লাল আভা ধারণ করল গালে। কি আজব, সে লজ্জা পাচ্ছে কেন? কায়নাতের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে খেল। সে অর্ণর এলোমেলো চুলগুলো তে হাত বুলিয়ে কপালে ঠোঁট ছোয়াল। কায়নাত নিজেই হতভম্ব নিজের কাজে। সে কি লোক তার প্রেমে পড়ে গেল? এমন করছে কেন সে? কায়নাত হাত গুটিয়ে নিল, শুকনো ঢোক গিলে ফের তাকাল। লজ্জা লাগছে ভীষণ। সে এখান থেকে ছুটবে কি করে? অর্ণর ঘুম ভেঙে গেলে ওকে তুলে আছাড় মারবে, কিন্তু এখন তো লোকটা উঠেই যাবে। ভাবতে ভাবতেই অর্ণর ফোনে অ্যালার্ম বেজে উঠল। চমকে উঠল কায়নাত, চোখ মুখ খিচে বন্ধ করে রাখল। অর্ণ এক হাত দিয়ে হাতড়ে হাতড়ে অ্যালার্ম বন্ধ করল। পিটপিট করে চোখ খুলতেই কায়নাতের এলোমেলো ঘুমন্ত মুখশ্রী ভেসে উঠল। কয়েকটা চুল মুখের উপর এসে এলোমেলো হয়ে খেলা করছে। বাচ্চাদের মতো ঠোঁট উল্টাল। অর্ণ ভ্রু যুগল ভাঁজ করে তাকাল। ঠোঁট কাঁপছে, চোখগুলোও কাঁপছে অস্বাভাবিকভাবে। অর্ণ আর একটু গভীরভাবে জড়িয়ে ধরল কিশোরীর ছোট দেহ। কায়নাত দম বন্ধ করে রাখল। নিশ্চিত আজ শ্বাস বন্ধ হয়ে মারা যাবে সে। অর্ণ কায়নাতের কানের কাছে এসে ঘুম জড়ানো পুরুষালী নেশালো কণ্ঠে ফিসফিস করে বলল, কিশোরীর শাড়ির আঁচল সরে গেছে। জামাই হিসেবে কি এখন কর্তব্য পালন করব? ফট করে চোখ খুলে ফেলল কায়নাত। আতঙ্কিত চোখে অর্ণর দিকে তাকাতেই আচমকা অর্ণর ওষ্ঠের সাথে তার ওষ্ঠের ছোঁয়া লাগতেই দুজনেই হতভম্ব হয়ে গেল। কায়নাত কাদো কাদো মুখ করে তাকিয়ে মিনমিন করে বলল, আমি কিছু করিনি ভাইয়া, বিশ্বাস করুন। অর্ণ আটকে রাখা শ্বাস ছেড়ে কায়নাতকে ছেড়ে দিয়ে বসল বিছানায়। বিছানা থেকে নামতে নামতে বলল, ননসেন্স। কায়নাত উঠে বসল, দেখল শাড়ি তো ঠিক আছে, তাহলে লোকটা মিথ্যে কথা কেন বলল? সে রেগে মেগে বিছানা থেকে নেমে দেখল পায়ে ব্যথা নেই। শাড়ি ঠিক করে বিছানা গুছিয়ে আয়নার সামনে গিয়ে এলোমেলো লম্বা চুলগুলো আছড়ে বেন্নি করে ফেলল। শাড়ির আঁচল কোমরে গুজে ঝড় ঝাড়ু দিতে ঘরের দরজা জানালা খুলে ফেলল। অর্ণ ওয়াশরুম থেকে বের হয়ে এসে ব্যালকনির দিকে তাকিয়ে দেখল কিশোরী বউয়ের বেন্নি গাঁথা লম্বা চুলগুলো পিঠ বেয়ে কোমর ছাড়িয়েছে। শাড়ির আঁচল টাইট করে কোমরে গুজার কারণে বাঁকানো কোমর স্পষ্ট। শুকনো ঢোক গিলল সে, দৃষ্টি সরিয়ে ঘরের বাইরে পা রাখল। মেয়েটা একদম ফাজিলের হাড্ডি। কায়নাত ঘরে এসে ফ্রেশ হয়ে মাথায় কাপড় দিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। রান্নাঘরে গিয়ে দেখল চাচি রান্নার কাজে ব্যস্ত। উষা বেগম কায়নাতকে রান্না ঘরে দেখে বললেন, কিরে এখানে কি করছিস? আপনার কাজে হেল্প করে দেই? আয়, হাত লাগালে কাজ এগিয়ে আসবে। কায়নাত চাচির সাথে হাতে হাতে কাজ করে দিতে লাগল। উষা বেগম আর চোখে বারে বারে কায়নাতের সর্বাঙ্গ পর্যবেক্ষণ করছেন। স্বর্ণ দিয়ে মুড়ানো শরীর, নিশ্চয়ই বিশাল বড়লোক পরিবারে বিয়ে হয়েছে। তিনি গলা কেশে বলেন, তোর শ্বশুর বাড়ি কোথায় রে? কায়নাত বলল, ঢাকা, গুলশানের ওইদিকে। ওহ, কে কে আছে ও বাড়ি? আমার শ্বশুর, শাশুড়ি, 3 দেবর, 2 ননদ আর উনি থাকেন। ওহ, কে কি করে? বাবা আর উনি ব্যবসার দেখভাল করেন। উনি দেশে থাকেন না শুনেছি, ছুটিতে এসেছেন। আর প্রেম ভাইয়া একজন বড় ডাক্তার, আদাল ভাইয়া আর আয়মান ভাইয়া পড়াশোনা করছেন। ছোট ননদ পড়াশোনা করছেন আর বড়জন আম্মুর সাথে বাড়িতেই থাকে। শুনেছি তোর বড় ননদ গর্ভবতী, তা তার শ্বশুর বাড়ি কোথায়? কায়নাত কাজ থামিয়ে চুপটি করে দাঁড়াল। সামনে দৃষ্টি রেখে ভ্রু যুগল ভাঁজ করে ভাবল, সত্যি তো নুসরাতের শ্বশুর বাড়ি কোথায়? আর তার হাসবেন্ড বাকে? এই কয়েক দিনে তো একবারও উনার বরের নাম কিংবা উনাকে দেখেনি সে। কায়নাতকে চুপ করে থাকতে দেখে তিনি বললেন, জানিস না বুঝি? না চাচি, আমি উনার ব্যাপারে কিংবা ওই বাড়ির কারোর ব্যাপারে তেমন কিছু জানি না আর জানতেও চাই না। সবার ব্যক্তিগত জীবন আছে আর আমি মনে করি কারোর ব্যক্তিগত জীবনে না ঢোকা ভালো। তা ঠিক, তাই বলে জানবি না কেমন কথা?
4 জন ভাই আবার 2 বোন। তোর ভবিষ্যৎ আছে না? বাচ্চা কাচ্চা হবে, তাদের ভবিষ্যৎ আছে না? কায়নাত উষা বেগমের কথার আগা মাথা কিছুই বুঝছে না। সে কাজে মন দিয়ে বলল, বেঁচে থাকলে সব হবে চাচি। আর আমার বাচ্চা কাচ্চা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, এটা ওর দাদা দাদি আর বাবা দেখে নিবে। কায়নাতের কথার প্রেক্ষিতে আর কোনো জবাব দিতে পারলেন না তিনি। চুপসানো মুখখানা নিয়ে কাজে মনোযোগী হলেন। তার সহ্য হচ্ছে না কায়নাতের সংসার জীবন। যে মেয়ে কে আজীবন পায়ের কাছে রেখেছেন সেই মেয়ে আজ উচ্চ বংশের বড় বউ। শরীর ভর্তি গয়না, এসব তিনি সহ্য করবেন কি করে? মেহরাব বাড়ির বাইরে হাঁটতে বের হয়েছিল সকালে। ঝিরিঝিরি বৃষ্টির কারণে শরীরের শার্ট ভিজে গেছে। তাড়াহুড়ো করে বাড়ির ভেতর প্রবেশ করতেই কেউ সামনে এসে দাঁড়াল। চোখ তুলে তাকিয়ে দেখল মেয়েটা উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। বেজায় বিরক্ত হল সে, কণ্ঠ খাদে নামিয়ে ধীর কণ্ঠে বলল, মিস, প্লিজ রাস্তা ছাড়ুন। সুরঞ্জনা চমকে উঠল। পিছু ঘুরে অর্ণর বন্ধু কে দেখে রাস্তা ছেড়ে দাঁড়িয়ে বলল, মাফ করবেন, আপনাকে আমি দেখিনি। কমল, নরম কণ্ঠস্বর মেয়েটার। কি মিষ্টি স্বর। মেহরাব প্রথম দেখায় থমকে গেল। কে এই নারী? টানা টানা চোখ, উজ্জ্বল শ্যামলা গয়ের রং, খোপা করা চুল আর পরনে বাটিক 3 পিস। সুরঞ্জনা নিজের দিকে এমন করে হা করে থাকতে দেখে ভ্রু যুগল ভাঁজ করে বলল, দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে যান। মেহরাব বড় নিঃশ্বাস নিয়ে প্রস্থান করল। মেয়েটার মধ্যে নেশা জাতীয় কিছু আছে সে শিওর। ওই মেয়ের ধারের কাছে যাওয়া যাবে না, গেলেই সর্বনাশ। মেহরাব বাড়ির ভেতরে ঢুকে দেখল সবাই উঠে পড়েছে। যে যার মতো ফ্রেশ হয়ে ঘর থেকে বের হচ্ছে। বিকেলেই তো আবার ফিরবে সবাই। সে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে শার্ট চেঞ্জ করে এলো। খাওয়ার টেবিলে সবাই বসতেই কায়নাত আর চাচি মিলে সব খাবার পরিবেশন করল। তুহিন আর চোখে বারে বারে কায়নাতের দিকে তাকাচ্ছে। সে খাওয়ার মাঝে বলল, শুভু তুইও খেয়ে বস। কায়নাত মুচকি হেসে বলল, তোমরা খাও, আমি একটু পরে খেয়ে নিব। পরে কেন এখন? ইয়ায়, কয়টা বাজে দেখেছিস? সমস্যা নেই, খাও তুমি। তুহিন আর জোর করল না। শেহের তুহিন কে সহ্য করতে পারছে না। বন্ধুর বউয়ের দিকে নজর দিচ্ছে শালা হতচ্ছরা। অর্ণ চুপচাপ খেয়ে উঠে চলে গেছে ঘরে। সে একটু পর বের হবে। এখানে আর কিছুক্ষণ থাকলে তার মাথা খারাপ হয়ে যাবে। সবার খাওয়া শেষে কায়নাত খেয়ে থালা বাসন সব ধুয়ে রাখল। চাচির কোমরে ব্যথা, তাই আর কষ্ট দিতে ইচ্ছে হল না। সব কাজ সেরে ঘরে গিয়ে দেখল লাটসাহেব একদম সাহেব সেজে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। কত লম্বা লোকটা! ঘাড় উঁচু করে তারপর তাকাতে হয়। কায়নাত ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল অর্ণ বের হচ্ছে। সে পিছু ডেকে বলল, শুনছেন? অর্ণ থামল। কেমন ডাক এটা? অদ্ভুত শোনাল। সে ভ্রু যুগল কুচকে পিছু ঘুরে পকেটে হাত গুজে বলল, ওয়াট, আপনি কোথায় যাচ্ছেন? সেটা কি এখন তোমাকে জানিয়ে যেতে হবে? বললে সমস্যা কোথায়? বলতে ইচ্ছুক নই বলেই গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। কায়নাত মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল, জল্লাদ কোথাকার! বৃষ্টি নেই, দুপুর গড়াতেই বৃষ্টি থেমে গেছে। মির্জা বাড়ির আঙ্গিনায় কায়নাত রা সবাই উপস্থিত। অর্ণ যে সেই তখন চলে গেছে কাউকে না জানিয়ে। ইচ্ছের বিরুদ্ধে অনেক কিছু করে ফেলেছে আর সহ্য হচ্ছে না। উঠানের মাঝখানে দাঁড়িয়ে আছেন সবাই। কায়নাত গায়ে বোরকা জড়িয়ে, হাতে একটা ছোট জামা কাপড়ের ব্যাগ, যেটায় অর্ণ আর তার 2 সেট জামা আছে। আজগর চৌধুরী সবার সাথে বেশ সহজ গলায় কথা বলছেন। বিদায়ের সময় এসেছে। সুরঞ্জনা ও মুনিয়া 2-1 দিন পরেই নিজেদের বাড়ি ফিরে যাবে। তারা কোরবানি ঈদে মামা বাড়ি এসেছিল মায়ের সাথে। কায়নাত ভীষণ খুশি, একই শহরে অন্তত ফুপাতো বোনদের সাথে দেখা সাক্ষাৎ হবে। কায়নাত ভেবে রেখেছে মুনিয়া যেই কলেজে পড়ে ওই কলেজে সে ভর্তি হবে। মির্জা বাড়ি থেকে বিদায় নিয়ে সবাই রওনা হয়েছে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। বেহরুজ বেগম অর্ণকে কল করে রাগ দেখিয়েছেন। শ্বশুর বাড়ি গিয়ে এমন অভদ্রর মতো না বলে চলে আসা মোটেও ঠিক হয়নি। তিনি কায়নাতকেও বকেছেন। কায়নাত বেচারি সব কিছুতেই ফেসে যায় ছেলে আর মায়ের মধ্যে। একজন বলে তোমাকে আমি বউ বলে মানি না, আরেকজন বলে বিয়ে হয়েছে মেনে নাও সব, তো আরেকজন বলে আমার নাতির বয়স হয়েছে, সুসংবাদ শোনানোর ব্যবস্থা করো তাড়াতাড়ি। মহাবিপদে পড়েছে সে, যাকে বলে মাইনকার চিপা। কায়নাত বড় করে নিঃশ্বাস ফেলল। চৌধুরী বাড়ি ফিরতে সন্ধ্যা হল। ড্রয়িং রুমে বসে আছেন আতিয়া বেগম, রেখা বেগম, লতা বেগম ও বেহরুজ বেগম। 4 জন মিলে টুকটাক কথা বলায় ব্যস্ত।
ঘড়ির কাঁটায় রাত ৯টা ছাড়িয়েছে। গ্রাম হওয়ায় এই সময়ে পুরো গ্রাম নিশ্চুপ। খাওয়া দাওয়া সেরেছেন খানিকক্ষণ আগেই। বাইরে দমকা হাওয়া বইছে। হয়তো রাতে আকাশ ভেঙে বৃষ্টির কোনাগুলো সারা গ্রাম ভিজিয়ে দিবে, রাঙিয়ে দিবে নিজেদের সৌন্দর্য ঢেলে এই গ্রামকে। কালো ঘুটঘুটে অন্ধকার চারপাশ। ছাদের এক কোনায় টুল পেতে বসে আছে কায়নাত। লম্বা খোলা চুলগুলো ফ্লোরে আছড়ে পড়ছে। বাতাসে ঘন কালো কেশগুলো দুলে দুলে খেলছে। উদাস কিশোরীর পরাণ। আজ মায়ের কথা বড্ড মনে পড়ছে। যখন মনে হয় মা আর নেই, তখন উর্স কামড়ে ধরে। আর রইল জন্মদাত্রী মা, সে তো চোখের সামনে, দেহের কাছে, তবুও মায়া হয় না সেই মায়ের জন্য। মন পড়ে না, বুকে ব্যথা হয় না, যন্ত্রণায় শ্বাস আটকে আসে না। কেন আসে না? জন্ম দিয়ে নিজের কাছে রাখেনি বলে? ছুঁড়ে ফেলে চলে এসেছিল বলে? হয়তো তাই। রেলিংয়ে হাত রেখে সেথায় মাথা ঠেকাল কায়নাত। দৃষ্টি বন্ধ। আজ মনে হচ্ছে চৌধুরী বাড়ির বাগানে বড় জাম গাছে দড়ি বেঁধে ঝুলে থাকতে। তাহলে আর যন্ত্রণা হবে না, সবাই মুক্তি পাবে। কায়নাতের অস্তিত্ব মুছে যাবে এই পৃথিবী থেকে। যদি হত্যা মহাপাপ না হতো, তাহলে হয়তো কায়নাত এতদিনে মাটির নিচে গলে পচে পড়ে থাকত। ধৈর্যে কুলায় না আর। বিয়ে হলো, তবুও মনের বিরুদ্ধে জোর করে। যার নামে কবুল পড়ল সেই পুরুষ তাকে বউ হিসেবে মানে না। যেখানে স্বামী তাকে বউ হিসেবে পরিচয় দেয় না, সেখানে সে বউ রূপী হয়ে পড়ে আছে ওই বাড়িতে। যাওয়ার জায়গা নেই, মাথার উপর ভরসার হাত নেই। বন্ধ চোখের পাতার আড়াল থেকেও চোখের পানি গড়িয়ে পড়ল কার্নিশ বেয়ে। অসহ্য যন্ত্র হচ্ছে বুকে। কাকে বুঝাবে, কাকে বলবে আমার বুকে ভীষণ ব্যথা হচ্ছে, আমার বাঁচতে ইচ্ছে করে না। কেউ গলা টিপে মেরে ফেল। কাকে বলবে এই কথা? মাথায় কারোর হাতের স্পর্শ পেতেই কায়নাত চমকে উঠল। অন্ধকারে চোখ তুলে পাশে তাকিয়ে দেখল আজগর চৌধুরী কে। সে তাড়াতাড়ি চোখের পানি মুছে উঠে দাঁড়াল। টুলে তাকে বসতে দিয়ে ফ্লোরে বসে পড়ল। রেলিংয়ে হেলান দিয়ে বসে বলল, এত রাতে ছাদে কেন এসেছ দাদা? আজগর চৌধুরী কায়নাতের মাথায় হাত রাখলেন। স্নেহ মাখা কণ্ঠে বললেন, কষ্ট হচ্ছে খুব আমার বোনের, তাই না? কায়নাত মুচকি হেসে বলল, কি নিয়ে কষ্ট হবে দাদা? আমার কষ্ট আছে কোনো? নেই বলছিস? মোটেও না। বলতে বলতে গলা কেঁপে উঠল খানিক। শুকনো ঢোক গিলল সে। আজগর চৌধুরী কিছুক্ষণ নীরব থেকে বললেন, মিজান দেওয়ান আমাদের পাশের গ্রামের ছেলে ছিল। ও একাই, আর কোনো ভাই বোন ছিল না। মা বাবাও কেউ ছিল না। বাবা মা মারা যাওয়ার পর একা একাই কেটেছে তার দিনকাল। বয়স যখন 25-26 এলো, তখন লতার সাথে মিজানের বিয়ে হয়েছিল। ওর ফুপু আম্মা দেখে শুনে মিজানের জন্য লতাকে ঘরের বউ করে এনেছিল। লতার পরিবারের অবস্থা বেশি একটা ভালো ছিল না, তাই মিজানের ফুপু আম্মা বিয়ের প্রস্তাব রাখতেই রাজি হয়ে যান। সব কিছু ভালোই চলছিল। বিয়ের 8 মাস পেরোতেই লতা জানালো সে গর্ভবতী। মিজান ভীষণ খুশি ছিল এই সংবাদ শুনে। আর্থিক দিক দিয়ে তার কোনো কমতি ছিল না। বাবা মারা যাওয়ার আগে সকল সম্পত্তি ছেলের নামে করে দিয়ে গিয়েছিলেন। মিজান তাদের গ্রামেই বাজারে একটা মুদির দোকান চালাত। তুই যখন 9 মাস পেরিয়ে 10 মাসে পেটে, তখন একদিন রাত 8-9টার দিকে খবর এলো মিজানের লাশ তার দোকানের পেছনে পাওয়া গেছে। সারা শরীর জুড়ে ছিল ধারালো ছুরির কাটা দাগ। লায় গাড়া ছিল ধারালো মাঝারি সাইজের ছুরি। কেউ বা কারা যে ওকে খুন করেছিল সেটা স্পষ্ট দৃশ্যমান। সেই দিন রাতে লতার পেটে ব্যথা ওঠে, পানি ভেঙে যায় তখন মিজানের মৃত্যু সংবাদ শুনে। পাশের বাড়ির মানুষ তখন হাজিরা হয় ওই বাড়ি। রাত 1টার দিকে তুই হয়েছিলি। সবাই চিৎকার করে বলেছিল মিজানের জান কেড়ে নিয়ে মেয়ে জন্ম নিয়েছে। বাপের জান খেয়েছে এই মেয়ে। লতা সেদিন তোকে বুকের ভেতর আগলে রেখেছিল। সে স্বামীর শোকে পাগল প্রায়। ওই সময়ে তুই ছিলি ওর শেষ সম্বল, মিজানের শেষ চিহ্ন। দিন গেল, সপ্তাহ গেল, মাস পেরিয়ে গেল, তবুও জানা গেল না মিজান কে মেরেছে। কেন বা তাকে খুন করা হয়েছে। পুলিশকে জানানো হয়েছিল। বেশ কয়েকদিন তদন্ত করে যখন কোনো কিছুর প্রমাণ পায়নি, তখন কেসটা বন্ধ হয়ে যায়। তারপর একা মেয়েকে নিয়ে লতা কি করবে না করবে ভেবে ভেবেই পাগল হয়ে যাচ্ছিল। অন্যদিকে লতার পরিবার তার জন্য বিয়ের প্রস্তাব রাখেন আমার কাছে। আমি জানতাম না লতার একটি মেয়েও আছে। শুধু জানানো হয়েছিল তার এর আগেও অন্য জায়গায় বিয়ে হয়েছিল এবং স্বামী মৃত্যু বরণ করেছেন। আব্দুর আমার ছোট ছেলে, সে খুব ভালো মনের মানুষ। আমার ছেলে সেদিন লতা
কে গ্রহণ করেছিল নিজের অর্ধাঙ্গিনী হিসেবে। লতা এই বাড়ি চলে আসার পর লতার মা তোকে মিলির কাছে দিয়ে দেন। ভোগুল হাটমোড়ের একটু পাশে লতার বাবার বাড়ি, মানে তোর নানি বাড়ি। লতার মা সারাক্ষণ কানের কাছে ঘ্যান করত, তোর জন্যই স্বামীহারা হয়েছে সে। আজে বাজে কথা বলে তোর প্রতি ঘৃণা সৃষ্টি করেছিলেন তিনি। তার জন্যই তোকে রেখে অন্যত্রে বিয়ের জন্যই রাজি হয়েছিল লতা। তারপর বছর খানিক পেরোতেই সব ঘটনা জানতে পারি আমি। মির্জা বাড়ির মেয়ে হয়ে বড় হচ্ছিস সেটাও জানতে পারি কয়েক বছর আগে। মিলি তোকে ভালোবাসত নিজের মেয়ের মতন। তোর যাতে ভালোবাসায় ভাগ না পড়ে সে কারণে নিজে কখনো বাচ্চা নেয়নি। আমি তোকে আনতে চেয়েও আনতে পারিনি মিলির জন্য। যে নারী অন্যজনের সন্তানের জন্য নিজে মা হওয়ার স্বাদ গ্রহণ করেনি সেই নারীর বুক থেকে তোকে কি করে নিয়ে আসতাম বল। সে তোর কারণে শ্বশুর বাড়ি কম নির্যাতনের শিকার হয়নি। ওর স্বামী ওকে প্রায় মারধর করত, তুই তো জানিস। দেখছিস সব নিজের চোখে। থামলেন আজগর চৌধুরী। গলা শুকিয়ে এসেছে। কায়নাত পাথরের মতো শক্ত হয়ে বসে রইল। জীবনটা এত তেতো কেন? বিষও তো এত বিষাক্ত হয় না যতটা তার জীবন বিষাক্ত। আজগর চৌধুরী কায়নাতের মাথায় ফের হাত রাখলেন। কায়নাত গলায় আটকে রাখা শ্বাসফোঁস করে ছেড়ে দিয়ে শুকনো ঢোক গিলল। দুঃখগুলো সব গলায় আটকে আছে কাটা হয়ে। কষ্ট হচ্ছে। এখন তুই বড় হয়েছিস, তোর অধিকার আছে নিজের আসল পরিচয় জানার। বাস্তব মাটি চাপা দেয়া যায় না। তোর সাথে যা হয়েছে সত্যি খুব খারাপ হয়েছে, কিন্তু উপরওয়ালা যা লিখে রেখেছেন ভাগ্যে তাই কবুল করতে হবে। কায়নাত কাপা কণ্ঠে বলল, আমার বাবা কে খুন করেছিল দাদা? এলিপসেস। অজ্ঞান হল কি করে? চিন্তিত বদনে জিজ্ঞেস করলেন আতিয়া বেগম। আজগর চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন, বেশি চাপ নিয়ে ফেলেছে মেয়েটা। কি বলেছ তুমি ওকে? ওর পরিচয়? আতিয়া বেগম চিন্তিত হয়ে বললেন, আর কত সইবে মেয়েটা? একটু কি শান্তি তে থাকতে দিবে না ওকে? এখন কেন এসব বলতে গেলে? আজ না হয় কাল তো জেনেই যেত। আজ বলে দিয়েছি ভালো হয়েছে। বলেই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। বেহরুজ বেগম চুপচাপ বসে আছেন কায়নাতের মাথার কাছে। আতিয়া বেগম চোখের পানি মুছে বললেন, তুমি গিয়ে ঘুমাও বৌমা, আমি আছি ওর সাথে। বেহরুজ বেগম আর চোখে কায়নাতের মুখমণ্ডল দেখে বললেন, মা আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন ওষুধ খেয়ে, আমি আছি আমার বৌমার কাছে। আতিয়া বেগম সন্তুষ্ট এইটুকু কথাতেই তিনি মাথা নাড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। বেহরুজ বেগম তাকালেন কায়নাতের মুখের দিকে। কি নিষ্পাপ শিশুর মতো দেখতে মেয়েটা। জীবনটা এত কঠিন কেন? আর কি হওয়া বাকি আছে এইটুকু জীবনে? সব হারিয়ে নিঃস্ব 16 বছর বয়সী কিশোরী। তার ছেলে তাও যে বিয়ে মানে না, বউ মানে না। কোনোদিন কি এই মেয়েকে মেনে নিবে অন্য? দিবে স্ত্রীর মর্যাদা? তিনি আর ভাবতে পারলেন না। তার দম বন্ধ হয়ে আসছে, না জানি মেয়েটার কেমন লাগছে। তখন আজগর চৌধুরীর কথা শেষে কায়নাত সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছিল। হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে যায় নিচে। মাথায় আর হাতে হালকা আঘাত পেয়েছে সে। খানিকক্ষণ আগেই প্রেম এসে প্রয়োজনীয় ওষুধ দিয়ে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে। তারপর থেকেই মেয়েটা ঘুমে আচ্ছন্ন। ভোরে আজানের শব্দ কানে আসতেই কায়নাত পিটপিট করে চোখ খুলল। প্রচণ্ড ব্যথা হচ্ছে মাথায়। বাড়ির কাছে মসজিদ হওয়ায় সাউন্ড বেশি হয়। ভালো করে চোখ খুলতেই কায়নাত দেখতে পেল সে কারোর বুকে আবদ্ধ। চমকে উঠল মেয়েটা। মাথা তুলে সামনে তাকাতেই বুকটা কেমন করে উঠল। বেহরুজ বেগম খুব যত্ন করে তাকে বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন। কায়নাতের চোখে পানি, বুকে ব্যথা। বেহরুজ বেগমের শরীর থেকে কেমন মা গন্ধ। আজানের শব্দে বেহরুজ বেগমও উঠে গেছেন। চোখ খুলে কায়নাতের মুখটাই আগে ভেসে উঠল চোখে। তিনি তাড়াতাড়ি উঠে বসলেন। কায়নাতের কপালে হাত রেখে দেখলেন জ্বর আছে কিনা। রাতে জ্বরে গাপুড়ে যাচ্ছিল মেয়েটার। তিনি ব্যস্ত হয়ে বললেন, শরীর খারাপ লাগছে এখন? কায়নাত বেহরুজ বেগমের দিকে তাকিয়েই বলল, ব্যথা হচ্ছে। কোথায়? বুকে। বেহরুজ বেগম শান্ত হয়ে তাকালেন। মেয়েটা কি বুঝাতে চাইছে তিনি বুঝতে পেরেছেন। কায়নাতের মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বললেন, মা আমি আছি না? আমাকে মা বলে মনে হয় না তোমার? কায়নাত ঝাপসা চোখে বলল, আপনাকে মা ডাকতে নিষেধ করেছে আপনার ছেলে। বেহরুজ বেগম চোয়াল শক্ত করলেন। ছেলেটা উগ্র থেকেও বেশি উশৃঙ্খল হচ্ছে। নিজের বউ কেউ এসব বলে? আদৌ মানুষের কাতারে ফেলা যায় অন্যকে? তিনি চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেললেন। বললেন, আমার ছেলের বউ হিসেবে নয় মেয়ে হিসেবে মা ডাকবে আমায় মনে থাকবে? কায়নাত কান্নারত অবস্থায় মিষ্টি হেসে মাথা নাড়ল।
কায়নাতের আজও নামাজে দাঁড়ালো হলো না। বেহরুজ বেগম ফ্রেশ হয়ে অজু করে এসে সালাত আদায় করলেন। তারপর ঘর থেকে বেরিয়ে গেলেন নিচে যাওয়ার উদ্দেশ্যে। ঘণ্টা খানেক পেরোতেই কায়নাত কষ্ট করে উঠে বসল। বিছানা থেকে নেমে শাড়ি পাল্টে পাতলা কাপড়ের একশেট 3 পিস পরে মাথায় কাপড় পেঁচিয়ে বের হলো ঘর থেকে। আলো ফুটেছে, একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগবে। কায়নাত সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো সময় নিয়ে। ড্রয়িং রুমে কেউ নেই, রান্নাঘর থেকে শব্দ আসছে। সে ধীর পায়ে বাড়ি থেকে বের হল। বাড়ির পেছনে পুরুরের একদম নিচের সিঁড়িতে বসে পা ডুবালো পানিতে।